আচ্ছা, আমরা একটু এই প্রশ্নটার দিকে তাকাই। এখানে বলা হচ্ছে একটা 50-year-old একজন ওয়েম্যান, সে জিপির কাছে আসছে, তার ছেলে তাকে নিয়ে আসছে। আর পেশেন্টের বয়স হচ্ছে 50 বছর বয়স। পেশেন্টের সমস্যা হচ্ছে শি হ্যাজ এস্টাবলিশড মেন্টাল হেলথ ইস্যু, এবং দেখা যাচ্ছে যে সে আসলে তার ডেইলি যে লাইফ সেটা আসলে কোনো হেল্প ছাড়া পুরোপুরিভাবে ক্যারি আউট করতে পারে না। তার কনসার্ন হচ্ছে এই যে ফর দ্য পাস্ট সেভারাল মান্থস পেশেন্ট হ্যাজ রিপোর্টেড ইনক্রিজড জেনারেলাইজড জয়েন্ট অ্যান্ড বোন পেইন। তাহলে পেশেন্টের সমস্যা হচ্ছে তার সময়ের সাথে সাথে বোন পেইন, জয়েন্ট পেইন এটা বাড়তেছে, পার্টিকুলারলি স্পাইন অ্যান্ড লেগ, সেখানে ব্যথা আছে এবং একটা জেনারেল উইকনেস আছে। অন এক্সামিনেশন আমরা দেখলাম যে তার লং বোন টেন্ডারনেস আছে, প্রক্সিমাল মাসল উইকনেস আছে, প্রক্সিমাল মাসল উইকনেস আর একটা ওয়াডলিং গেইট আমরা এখানে দেখতে পাচ্ছি। তার মানে এখানে একটা ক্লিয়ার একটা ক্লিনিক্যাল সাইনের কথা আমাদেরকে অ্যাড করে দিছে। তাহলে বলা হচ্ছে এখানে পেশেন্টের ডায়াগনোসিসটা কী। তাহলে আমরা একটু দেখি যে একটা 50 বছর বয়সী একটা উইমেন যার মেন্টাল হেলথ ইস্যু আছে এবং সে আনএইডেড অবস্থায় নিজের লাইফ নিজে ক্যারি আউট করতে পারে না, তার সমস্যা হচ্ছে তার বোন পেইন বা জয়েন্ট পেইন দুইটাই আছে, তার মাসল উইকনেস আছে, প্রক্সিমাল মায়োপ্যাথি লাইক ফিচারও আমরা আসলে দেখতে পাচ্ছি, বা উইকনেস ইন দ্য প্রক্সিমাল মাসল হচ্ছে প্রক্সিমাল মায়োপ্যাথি। অ্যান্ড সবচেয়ে বড় কথা পেশেন্টের ওয়াডলিং গেইট আছে। সো এতগুলো ক্লিনিক্যাল ইনফরমেশন, এটা খুব ক্লিয়ার কাট একটা ডায়াগনোসিস, এটা একটা অস্টিওম্যালাসিয়া। যখন কোনো একটা পেশেন্ট আসলে অস্টিওম্যালাসিয়া ডেভেলপ করে সেইখানে আমরা আসলে এই টিপিক্যাল এই ফাইন্ডিংসগুলোই দেখি। তাহলে যে কোনো একটা পেশেন্টের অস্টিওম্যালাসিয়া থাকলে আমরা দেখব দেয়ার ইজ বোন পেইন, আমরা দেখব দেয়ার ইজ মাসল পেইন, আমরা সেখানে মাসল পেইনের সাথে সাথে মাসলের এখানে উইকনেসও দেখি, এবং তার এই যে উইকনেস আছে তো এইটার কারণে তার গেইট চেঞ্জ হয়ে যায়, একটা ওয়াডলিং টাইপ অফ গেইট আমরা আসলে হইতে দেখি। সো দিস ইজ এ ক্লিয়ার পিকচার অফ অস্টিওম্যালাসিয়া। তাহলে দিস ইজ এ কেস অফ অস্টিওম্যালাসিয়া, এটা খুব ক্লিয়ার কাট একটা ক্লিনিক্যাল সিনারিও আসলে। আচ্ছা, তাহলে আমরা নেক্সট কোশ্চেনে যাই। এখন বলা হচ্ছে একটা 65-year-old একজন ম্যান, তার পায়ে এখানে ব্যথা আছে সেভারাল মান্থস ধরে, এর পাশাপাশি তার রেগুলার মাথা ব্যথা হয়। প্রিভিয়াসলি ভালোই ছিল, পাস্ট মেডিকেল হিস্ট্রি তেমন কিছু নাই, এক্সামিনেশনও তেমন কিছু পাই নাই, আমরা বিলিরুবিন লেভেল নর্মাল পাচ্ছি, এলপি লেভেলটা বেশি, এলটি নর্মাল, তারপরে আমাদের অ্যালবুমিন নর্মাল, এগুলো সবই নর্মাল। তাহলে এখন একটা এক্সরে অফ স্কাল করা হয়েছে, সেখানে আমরা দেখছি লার্জ ওয়েল ডিফাইন্ড কিছু লাইটিক লেশন এবং থিক অ্যান্ড ভল্ট। তার মানে আমাদের এক্সরে যখন আমরা করছি সেখানে কিছু লাইটিক লেশনও আছে, আবার থিকেনিংও আছে। তাহলে একই সাথে বোন ক্ষয় হচ্ছে এবং একই সাথে একটা জায়গায় বোন গড়তেছে, এরকম প্রেজেন্টেশন আছে, এবং বায়োকেমিক্যাল মার্কারে শুধুমাত্র এএলপিটা বেশি। পেশেন্টের বয়সটা আমরা আবার একটু চেক করি, 65 years old. So this is a clearly, it goes with Paget's disease. সো প্যাজেটস ডিজিজ অফ দ্য বোন, সেইখানে আসলে আমরা এই প্রেজেন্টেশনে দেখি যে তার বোন টার্ন ওভারটা অনেক বেশি থাকে, কিছু জায়গায় এরকম লাইটিকুলেশন হয়, কিছু জায়গায় বোন থিকেনিং হইতে থাকে। সো এবং প্যাজেট ডিজিজ অফ দ্য বোনে আমরা একটা বায়োকেমিক্যাল মার্কারই শুধুমাত্র চেঞ্জ দেখি, সেটা হচ্ছে এএলপি লেভেল। এখানে এএলপি লেভেল অনেক বেশি থাকে, বাদবাকি যত প্যারামিটার আছে এগুলো সব কিছু নর্মাল থাকবে। এখানে আমি যদি সেরাম ক্যালসিয়াম দেখতাম বা পিটিএইচ লেভেল দেখতাম বা ক্যালসিয়াম লেভেল, অথবা আমি যদি এখানে ভিটামিন ডি লেভেল দেখতাম, সব কিছু নর্মাল, শুধুমাত্র এলপি লেভেলটা এখানে দেখতে। সো দিস ইজ এ ক্লিয়ারলি কেস অফ প্যাজেটস ডিজিজ, যেখানে এক্সরেটা আমার এখানে আরও ওয়েল ডিফাইনিং একটা পয়েন্ট হয়ে গেছে। এক্সরেতে সাধারণত প্যাজেট ডিজিজ আমরা এরকম কিছু জায়গায় লাইটিকুলেশন, কিছু জায়গায় থিকেনিং, এটাই আমরা নর্মালি দেখতে পাই। তাহলে কথা হচ্ছে একটা প্যাজেট ডিজিজ এটা যখন আমরা পাইছি, এখন এখানে ইনভেস্টিগেশন আর কী আমরা পাইতে পারি। তাহলে একটা বলছে সেরাম ক্যালসিয়াম কমে গেছে, উত্তর হচ্ছে সেরাম ক্যালসিয়াম এখানে নর্মাল থাকে। একটা বলতেছে যে সেরাম প্রোক্লোনোজেন 1 এন টার্মিনাল পেপটাইড সেটা কমে গেছে, নো, এটা অ্যাকচুয়ালি এখানে বেড়ে যায়। আমরা একটু পরে দেখাবো যে বোন টার্ন ওভার যখন আসলে বেড়ে যাচ্ছে সেখানে কিছু পার্টিকুলার বায়োকেমিক্যাল মার্কার আমরা এখানে চেঞ্জ হইতে দেখি। তার মধ্যে একটা হচ্ছে এটা আসলে বাড়বে। আরেকটা হচ্ছে ইউরিনারি আমাদের পাইরিডিনোলিন, এটা কমে গেছে, এটাও আসলে ভুল, এটাও আসলে আমাদের বোন টার্ন ওভারের একটা বায়োকেমিক্যাল প্রোডাক্ট যেটা আসলে বেড়ে যায়। ইনফ্যাক্ট সেরাম অ্যান্ড ইউরিনারি লেভেল দুইটাই আসলে বেড়ে যায়। সো এইটা আসলে এখানে আমরাই পাবো। তারপরে বলছে ইনক্রিজ সেরাম 25 হাইড্রক্সি ভিটামিন ডি, এটা আসলে ভিটামিন ডি আমরা নর্মাল পাবো, সো এটাও হবে না। আরেকটা বলছে ইনক্রিজড ইউরিনারি হাইড্রক্সিপোলিন, এটা ট্রু, এইটাও বোন টার্ন ওভার একটা প্রোডাক্ট যেটা আসলে বেড়ে যায়।
সো কারেক্ট অ্যান্সার তাহলে ইউরিনারি হাইড্রক্সিপ্রোলিন, সেটা আসলে বাড়বে। সো এখানে মূল ব্যাপার হচ্ছে বোন টার্নওভারে যেই প্রোডাক্টগুলো আছে সেইটা আমরা এখানে অল্টারেশন দেখবো। তাহলে আমি এখানে একটু ইনভেস্টিগেশনের রিপোর্টগুলো কী কী পাই ইন কেস অফ প্যাজেট ডিজিজ সেটা নিয়ে একটু ডিসকাশন রাখছি। তাহলে আমরা ব্লাডে কী দেখবো, সেরাম অ্যালকালাইন ফসফেটাস লেভেলটা বেশি, নর্মালি ক্যালসিয়াম ফসফেট নর্মাল থাকে। তারপর আমাদের প্রোকোনোজেন টাইপ 1 এন টার্মিনাল প্রোপেপটাইড এইটা আসলে বৃদ্ধি পাবে। ইট ইজ আদার মার্কার অফ বোন টার্নওভার। তাহলে বোন টার্নওভারের মার্কারগুলো সবগুলো বেশি আসবে। সেরাম আমাদের সিড আমাদের যে টেলোপেপটাইড সেটা বাড়বে, ইউরিনারি এন টেলোপেপটাইড সেটাও বাড়বে, ইউরিনারি হাইড্রোক্সিপ্রোলাইন সেটাও আসলে বাড়বে। সো আমাদের এইটাই আসলে কারেক্ট অ্যান্সার ছিল সেখানে। তাহলে এইখানে এইগুলো হচ্ছে আমাদের বোন টার্নওভারের মার্কার্স। তাহলে এটা আমাদের একটা আইডিয়া রাখতে হবে। এর পাশাপাশি এক্সরেতে আমরা কী কী ফাইন্ডিংস পাবো ইন কেস অফ প্যাজেট ডিজিজ। প্লেন রেডিওগ্রাফ যদি করি, এটা আমাদের ফার্স্টলি ইনভেস্টিগেশন। সো এখানে আর্লি অবস্থায় অস্টিওলাইসিস সো লাইটিক লেশন পাবো এবং লেটার হাফে পরবর্তীতে স্ক্লেরোটিক লেশন পাবো। তাহলে বোন ভাঙতেছে আবার এইদিকে বোন গড়তেছে, সো দুইটা প্রেজেন্টেশনই থাকবে। সো আমি যদি স্কাল এক্সরে করি সেখানে ভল্ট থিকেনিং পাবো, অস্টিওপোরোসিস এগুলো আসতে পারে। এর পাশাপাশি আমরা কী করতে পারি অ্যাপার্ট ফ্রম প্লেন রেডিওগ্রাফ, আমরা এখানে বোন সিন্টিগ্রাফি করতে পারি। যদি বোন সিন্টিগ্রাফি করি সেখানে দেখবো যে আপটেকটা আসলে বেড়ে গেছে, ফোকালি আপটেকটা বেড়ে গেছে। যেখানে অ্যাক্টিভ বোন লেশন আছে সেখানে সিন্টিগ্রাফিতে আমরা আপটেক বেড়ে যেতে দেখবো। সো দিস আর দ্য রেডিওলজিক্যাল ফাইন্ডিংস। তাহলে আমাদের এই কোশ্চেন এখানে কারেক্ট অ্যান্সার ইউরিনারি হাইড্রোক্সিপ্রোলিন, এটা আসলে আমরা এখানে ডেফিনেটলি বাড়তে দেখবো। ইনফ্যাক্ট সেরাম লেভেলও সেটা আসলে এখানে বেশি থাকবে। এটা একটা বোন টার্নওভার প্রোডাক্ট। নেক্সট কোশ্চেনে আমরা আসি। তাহলে বলা হচ্ছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ফিচার্স ইজ লিস্ট টিপিক্যাল অফ পলিমায়ালজিয়া রিউমাটিকা। তাহলে পলিমায়ালজিয়া রিউমাটিকে নিচের কোনটা লিস্ট টিপিক্যাল, মানে নিচের কোনটা আসলে আমরা সবচেয়ে কম পাই বা পাবো না। তাহলে এক এক করে আসি। একটা বলা হচ্ছে ক্রিয়েটিন কাইনেস বেশি, এটা আসলে ভুল। পলিমায়ালজিয়া রিউমাটিকা সেখানে আমরা ইএসআর লেভেল বেশি পেতে পারি, সিআরপি লেভেলও বেশি থাকতে পারে, কিন্তু ক্রিয়েটিন কাইনেস নর্মাল, সো এটা ভুল। ফিভার থাকে, লো গ্রেড ফিভার থাকবে, প্রক্সিমাল উইকনেস থাকে, প্রক্সিমাল মাসল স্টিফনেস থাকবে, পলিআর্থ্রালজিয়া থাকে, অ্যানোরেক্সিয়াও থাকে। সো এখানে আসলে খুব ক্লিয়ার কাট ক্রিয়েটিন কাইনেস লেভেল এটা আসলে আমাদের নর্মাল হবে। তাহলে এটা লিস্ট লাইকলি, সো দিস ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার হ্যাঁ। ঠিক আছে, এবার আমরা নেক্সট কোশ্চেনে আসি। এখন বলা হচ্ছে একটা 62-year-old একজন ম্যান, তার লাং ক্যান্সার আছে এবং আমরা সাসপেক্ট করছি তার ডার্মাটোমায়োসাইটিস। এখন একটা ব্যাপার হচ্ছে ডার্মাটোমায়োসাইটিস অনেক পেশেন্টে লাইক একটা প্রাইমারি কন্ডিশন হিসেবে অ্যারাইজ করতে পারে। সো প্রাইমারি কন্ডিশন হিসেবে এটাকে অ্যারাইজ করতে পারে, এটা একরকম। আরেকটা হচ্ছে ক্যান্সারের একটা সেকেন্ডারি কমপ্লিকেশন হিসেবেও সেটা একটা, আমরা এটাকে কীভাবে বলতে পারি, প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম হিসেবেও ডার্মাটোমায়োসাইটিস আসতে পারে। সো যখনই ক্যান্সার রিলেটেড ইস্যু থাকবে সেটা একরকম, আর একটা প্রাইমারি কন্ডিশন হলে হিসাবটা আরেক রকম। তাহলে এখন এখানে বলে দিচ্ছে এটা একটা লাং ক্যান্সার, তার মানে এখানে ডার্মাটোমায়োসাইটিস যেটা হচ্ছে সেটা আসলে একটা প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম, প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম। ওকে, তাহলে আমরা আগাই। তখন বলা হচ্ছে যে এইখানে কোন অ্যান্টিবডি মোস্ট লাইকলি টু বি পজিটিভ। তাহলে ডার্মাটোমায়োসাইটিসে কোন কোন অটো অ্যান্টিবডি আমরা আসলে পাই। তাহলে সবার আগে আসলে যেটার কথা আসে সেটা হচ্ছে অ্যান্টি-মি2 অ্যান্টিবডি। আরেকটা নিয়েও আসে সেটা হচ্ছে অ্যান্টি-জো1 অ্যান্টিবডি, এটাও আসলে পজিটিভ আসে। আসলে অ্যান্টি-জো1 অ্যান্টিবডি এটা আসলে অ্যান্টিসিনথেটিস সিনড্রোম, সেইখানে আসলে পজিটিভ আসে। ঠিক আছে, পলিমায়োসাইটিস ডার্মাটোমায়োসাইটিস দুটো জায়গাতেই পাই, পলিমায়োসাইটিসে এটা একটু বেশি পাই আমরা, বাট ডার্মাটোমায়োসাইটিসে ওটা পাওয়া যাইতে পারে। আরেকটা হচ্ছে অ্যান্টি-মি2 অ্যান্টিবডি, যেটা আসলে ডার্মাটোমায়োসাইটিসের ক্ষেত্রে অনেক বেশি স্পেসিফিক। কিন্তু ঘটনা হচ্ছে অ্যান্টি-মি2 অ্যান্টিবডি যেটা, সেটা আসলে এই যে প্রাইমারি কন্ডিশন যেটা বললাম, সেই প্রাইমারি কন্ডিশনে এটা আসলে পাওয়া যায়। এবং এইসব জায়গায় দেখা যায় পেশেন্টের আইএলডি বা ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ, এসব জায়গায় আমরা বেশি দেখি। কিন্তু এইখানে যে সিনারিওটা দিচ্ছে সেটা আসলে একটা প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম থেকে এটা হয়েছে। সো এটা আসলে ওই প্রাইমারি অটো ইমিউন কন্ডিশন থেকে হয় নাই, বরং একটা জায়গায় কার্সিনোমা লাং আছে, ক্যান্সার সেলগুলো অ্যাবারেন্টভাবে কিছু প্রোডাক্ট তৈরি করতেছে, সেইখান থেকে ঘটনাটা ঘটছে। সো যখন প্যারানিওপ্লাস্টিক সিনড্রোমের ইভেন্টটা আসে তখন আসলে এইগুলো আমরা পজিটিভ পাই না। তাহলে তখন আমরা কোনটা পজিটিভ পাই, তখন আমরা অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি পজিটিভ পাই। তাহলে কোনো একটা পার্সনের যদি ডার্মাটোমায়োসাইটিস ডেভেলপ করে বিহাইন্ড দ্য সিন, যদি সেখানে একটা ক্যান্সার ব্যাকগ্রাউন্ডে থাকে,
তাহলে প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম হিসেবে যদি এটা ডেভেলপ করে সেই মোমেন্টে আমরা অ্যান্টিনিউক্লিয়ার অ্যান্টিবডি পাই। বাট এমনিতে যদি এটা একটা প্রাইমারি কন্ডিশন হয়তো, একটা অটো ইমিউন জাস্ট নর্মাল একটা অটো ইমিউন কন্ডিশন হয়তো, তাহলে আমি এখানে কারেক্ট অ্যান্সার হিসেবে অ্যান্টিমিউটো অ্যান্টিবডি দেখাইতাম। সো এইখানে কারেক্ট অ্যান্সার হবে এটা। এবং এই ধরনের কোশ্চেন হচ্ছে সেই ধরনের কোশ্চেন যেগুলো স্টুডেন্টরা মানে উইথ কনফিডেন্স ভুল অ্যান্সার দাগে আসে। সবাই এই ডার্মাটোমাইসাইটিস দেখে এটা দাগাই দিয়ে চলে আসবে, বাট এটা কিন্তু আসলে রং অ্যান্সার। সো এমআরসিপি পার্ট 1 এরকম মাল্টিপল কোশ্চেন আসে যেখানে সবাই আসলে ভুল দাগায় মনে করে সে সঠিক দাগায়, সেই কারণে আসলে সবাই যে নাম্বারটা এক্সপেক্ট করে তার থেকে প্রত্যেকের নাম্বার কম আসে। তার একটা বড় রিজন হচ্ছে সঠিক অ্যান্সার সবাই যেটা চিন্তা করছে হিসাবটা আসলে একটু ডিফারেন্ট ছিল। যেমন এখন যদি রিকল আসে, রিকলে সবাই বলবে কি ডার্মাটোমাইসাইটিসের কোন অটো অ্যান্টিবডি পজিটিভ, সো ডার্মাটোমাইসাইটিস তো অ্যান্টিমিউটো অ্যান্টিবডি পজিটিভ, কিন্তু এইটার অ্যান্সার তো আর অ্যান্টিমিউটো অ্যান্টিবডি না, কারণ এখানে এটা একটা লাং ক্যান্সার থেকে এটা হয়েছে। সো এই যে ছোটো ছোটো ডিটেলসগুলো যখন আমরা মিস করব তখন আসলে এই পারা জিনিস ভুল হয়ে চলে আসবে। সো এখানে কারেক্ট অ্যান্সার হবে অ্যান্টিনিউক্লিয়ার অ্যান্টিবডি। ঠিক আছে, এবার আমরা পরের কোশ্চেনে আসি। তাহলে একটা 65-year-old একজন ম্যান, সে রুটিনলি রিউমাটোলজি ক্লিনিকে তার রিভিউর জন্য আসছে। তার প্রবলেম হচ্ছে তার মাউথ পেইন, পাস্ট মেডিকেল হিস্ট্রি অফ রিউমাটয়েড আর্থ্রাইটিস, অস্টিওপোরোসিস অ্যান্ড ফাইব্রোমায়ালজিয়া। সে রেগুলার কী কী মেডিকেশন নেয়? মেথোট্রেক্সেট, ফলিক অ্যাসিড, সালফাসালাজিন, অ্যামিট্রিপটিলিন, অ্যালান্ড্রনিক অ্যাসিড, ভিটামিন ডি। তাহলে সে অনেকগুলো ওষুধ নেয়। এখন সমস্যা হচ্ছে সে রিসেন্টলি ডক্সিসাইক্লিনও কমপ্লিট করছে। এক্সামিনেশনে আমরা দেখতে পেলাম এক্সপোজড বোন ইন দ্য ওরাল ক্যাভিটি। তাহলে পেশেন্টের সমস্যা হচ্ছে তার মাউথ পেইন আছে এবং এক্সামিনেশনে আমরা দেখতে পাচ্ছি বোন এক্সপোজ হয়ে আছে। সো এটা আসলে খুব ক্লিয়ারলি দিস ইজ এ কেস অফ অস্টিওনেক্রোসিস অফ দ্য জ, অস্টিওনেক্রোসিস অফ জ। এখানে আসলে এটা খুব ক্লিয়ার কাট একটা সিনারিও হয়ে গেছে যে বোন যদি এক্সপোজড হয় সেটা অস্টিওনেক্রোসিস অফ দ্য জ। আমি একটু ছবি দেখাই, ছবিটা আমার সেভ করলে একটু ভালো হইতো। অস্টিওনেক্রোসিস অফ দ্য জ। সো লুক অ্যাট দিস। সো এই যে এরকম বোন এক্সপোজড হয়ে আসে, একদম বোনি পার্ট এক্সপোজড হয়ে গেছে এই যে। সো যখন এরকম পাই দিস ইজ এ টিপিক্যাল কেস অফ অস্টিওনেক্রোসিস অফ দ্য জ। এবং অস্টিওনেক্রোসিস অফ দ্য জ আমরা সবাই জানি এটা আসলে অ্যালান্ড্রনিক অ্যাসিডের জন্য হয়, তাই না? বিসফসফোনেটের একটা রিকগনাইজড সাইড ইফেক্ট হলো অস্টিওনেক্রোসিস অফ দ্য জ। সো তাহলে এখানে কোন ড্রাগ আসলে রেসপন্সিবল? উত্তর হচ্ছে অ্যালান্ড্রনিক অ্যাসিড। ঠিক আছে, এবার আমরা পরের কোশ্চেনে যাই। এখানে বলা হচ্ছে একটা 24-year-old একজন নালিপ্যারাস ফিমেল, তার রিকারেন্ট ডিপ ভেন থ্রম্বোসিস আছে, শর্টনেস অফ ব্রেথ আছে। সো ফুল ব্লাড কাউন্ট অ্যান্ড ক্লটিং স্ক্রিন লেভেল কী পাচ্ছি? হিমোগ্লোবিন নর্মাল, প্লাটিলেট 137, প্লাটিলেট কম, ডাব্লিউবিসি নর্মাল, প্রথম মিন টাইম নর্মাল, এপিটিটি বেশি, এপিটিটিটা বেশি। তাহলে প্লাটিলেট কাউন্ট লো, এপিটিটি লেভেলটা বেশি। তাহলে ডায়াগনোসিস কী? তাহলে এখন আমার এখানে সিনারিও কী? তাহলে একটা নালিপ্যারাস ফিমেল, ইয়াং এজ, রিকারেন্ট ডিপ ভেন থ্রম্বোসিস হচ্ছে, শর্টনেস অফ ব্রেথ আছে। তাহলে রিকারেন্ট ডিপ ভেন থ্রম্বোসিস উইথ লো প্লাটিলেট কাউন্ট, ইনক্রিজড এপিডিটি, এটা ম্যাচ করে আসলে অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিনড্রোম, অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিনড্রোম, অ্যান্টিবডি সিনড্রোম। সো সেখানে আমরা আসলে কী দেখি? নর্মালি অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি যে সিনড্রোম বা অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম একই কথা। সো এখানে আমরা দেখি যে রিকারেন্ট ডিপ ভেন থ্রম্বোসিস থাকে, পেশেন্টের ক্ষেত্রে মিসক্যারেজ থাকে, মাল্টিপল হিস্ট্রি অফ মিসক্যারেজ, এইরকম প্রেজেন্টেশন নিয়ে আমাদের আসে। পেশেন্টের পালমোনারি হাইপারটেনশনের ফিচারও অনেক সময় থাকতে পারে, বা দেখা যাচ্ছে যে পালমোনারি এম্বোলিজম ডেভেলপ করছে, সেখান থেকেও শর্টনেস অফ ব্রেথ ডেভেলপ করতে পারে। এবং এই পেশেন্টের যদি আমি আসলে বায়োকেমিক্যাল প্রোফাইলিং করি সেখানে আমরা প্লাটিলেট কাউন্ট লো পাই, থ্রম্বোসাইটোপেনিয়া পাই, এলিভেটেড এপিডিটি কাউন্ট পাই। সো এখানে ক্লিয়ারলি বলে দিচ্ছে প্লাটিলেট কম, এপিডিটি বেশি। সো ইট গোজ উইথ অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিনড্রোম। তাহলে এটা আসলে অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিনড্রোম। সো দিস ইজ এ কেস অফ অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম। সো আমি এখানে অ্যান্টিফসফোলিপিড সিনড্রোমের ইনভেস্টিগেশনগুলোকে দেখাচ্ছি। তাহলে অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিনড্রোমে আমরা আসলে 3টা অ্যান্টিবডি চেক করি আর বায়োকেমিক্যাল মার্কারে 2টা জিনিস দেখি। বায়োকেমিক্যাল মার্কারে আমরা দেখি থ্রম্বোসাইটোপেনিয়া, এপিডিটিটা প্রলংড। আর ইনভেস্টিগেশন আমরা 3টা অ্যান্টিবডি দেখি। একটা হচ্ছে অ্যান্টিকার্ডিওলিপিন অ্যান্টিবডি, একটা হচ্ছে অ্যান্টি বেটা 2 গ্লাইকোপ্রোটিন 1 বা যেটাকে আমরা অ্যান্টি বেটা 2 জিপিআই অ্যান্টিবডি এভাবেও বলতে পারি, আর একটা হচ্ছে আমাদের লুপাস অ্যান্টিকোয়াগুলেন্ট।
তাহলে এইটা হচ্ছে আমাদের কি ইনভেস্টিগেশন ইন দ্য অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম। সো আমাদেরকে এটা একটু মাথায় রাখতে হবে, এই বায়োকেমিক্যাল মার্কার এবং এই তিনটা অ্যান্টিবডি, বিকজ এই প্রত্যেকটা ইনফরমেশন থেকে MRCP পার্ট 1 MRCP পার্ট 2-তে মাল্টিপল টাইমস আমরা কোশ্চেন আসতে দেখছি। ঠিক আছে, তাহলে এবার আমরা পরের কোশ্চেনে আসি। তাহলে এখানে বলা হচ্ছে একটা 44-year-old একজন ওয়েমেন, সে রিউমাটোলজি ক্লিনিকে আসছে, তার প্রবলেম হচ্ছে রাইনার্স ফেনোমেনন আছে, তাকে রেফার করা হয়েছে। সো ডিউরিং দ্য রিভিউ অফ দ্য সিস্টেমস আমরা দেখলাম যে তার এন্ডোস্কোপি করা হয়েছে, ডিসপেপসিয়াও ছিল। তাহলে একটা পেশেন্টের রাইনার্স আছে, ডিসপেপসিয়া আছে। ইনভেস্টিগেশন আমরা দেখলাম টাইট শাইনি স্কিন ওভার হার ফিঙ্গার্স। সো দিস ইজ স্ক্লেরোডাক্টাইলি, স্ক্লেরোডাক্টাইলি। তাহলে স্ক্লেরোডাক্টাইলি আছে, এইদিকে ডিসপেপসিয়া আছে, এইদিকে রাইনার্স ফেনোমেনো আছে। সো এটা তো সিস্টেমিক স্ক্লেরোসিস, খুব ক্লিয়ার কাট আমরা বুঝতে পারতেছি। এখন প্রশ্ন হচ্ছে তার কোন কমপ্লিকেশন হইতে পারে। তাহলে সিস্টেমিক স্ক্লেরোসিসে কার কোন কমপ্লিকেশন হবে এটা বুঝতে গেলে সিস্টেমিক স্ক্লেরোসিসের টাইপসগুলো আমাকে জানতে হবে। সিস্টেমিক স্ক্লেরোসিস আমরা কত রকম পাই? একটা হচ্ছে লিমিটেড কিউটিনিয়াস, একটা হচ্ছে ডিফিউজ কিউটিনিয়াস, আর একটা আমরা পাচ্ছিলাম স্ক্লেরোডার্মা, রাইট? নর্মালি আসলে এই তিন রকম সিস্টেমিক স্ক্লেরোসিস। এখন লিমিটেড কিউটিনিয়াস যেটা, সেইখানে আমাদের আরেকটা সাব ডিভিশন হচ্ছে ক্রেস্ট সিনড্রোম। সো ক্রেস্ট সিনড্রোমের ক্ষেত্রে আমরা দেখি পেশেন্টের রাইনার্স থাকে, ইসোফেজিয়াল ডিসমোটিলিটি থাকে, স্ক্লেরোডাক্টাইলি থাকে, টেলাঞ্জিওক্টাসিয়া থাকে, ক্যালসিনোসিস থাকে। সো এখানে কিন্তু আমরা এই যে ডিসপেপসিয়াটা পাইছি। সো ডিসপেপসিয়া ডিউ টু ইসোফেজিয়াল ডিসমোটিলিটি। আবার এখানে পেশেন্টের রাইনার্সও পাইছি, স্ক্লেরোডাক্টাইলিও পাইছি। সো এটা আসলে ক্রেস্ট সিনড্রোমের সাথে যায়। তাহলে আমাদের মোটা দাগে এটা ক্লিয়ার, দিস ইজ এ কেস অফ লিমিটেড কিউটিনিয়াস সিস্টেমিক স্ক্লেরোসিস। লিমিটেড কিউটিনিয়াস সিস্টেমিক স্ক্লেরোসিস, সেইখানে আমরা কমনলি যেই ইয়েটা দেখি, কমপ্লিকেশন দেখি, সেটা হচ্ছে পালমোনারি হাইপারটেনশন। আর যেটা ডিফিউজ কিউটিনিয়াস সিস্টেমিক স্ক্লেরোসিস, সেখানে কমন যেটা আমরা দেখি সেটা হচ্ছে ILD বা ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ। সো ইন দিস কেস তাহলে এখানে কোন মানে আমাদের কমপ্লিকেশন হওয়ার প্রবাবিলিটি বেশি, দিস ইজ পালমোনারি হাইপারটেনশন। তাহলে এখানে ব্রঙ্কেকটেসিস আমরা পাই না, অ্যানজিওডিসপ্লাসিয়া পাই না, আর্টেরিয়াল হাইপারটেনশন নো, ক্রনিক কিডনি ডিজিজ এটাও না। এটা আসলে পালমোনারি হাইপারটেনশন, এখানে আসলে এটা জাস্ট একদম খুব ক্লিয়ার কাট। তাহলে আমরা এবার পরের কোশ্চেনে যাই। এখন বলা হচ্ছে একটা 45-year-old একজন ম্যান, সে রিউমাটোলজি ক্লিনিকে আসছে, তার সমস্যা হচ্ছে 3 মাস ধরে তার রাইট সাইডেড এলবো পেইন। যখনই এলবো পেইন আসে তখন আমরা চিন্তা করি যে আমাদের লোকাল অ্যানাটমি রিলেটেড হয়তো বা কোশ্চেন থাকতে পারে। সো পেইন ইজ লোকালাইজড ওভার দ্য ইনার অ্যাসপেক্ট অফ দ্য এলবো। তার মানে ইনার অ্যাসপেক্ট অফ দ্য এলবো হচ্ছে আমার আলনার সাইডে আসতেছে, ঠিক আছে? ইট রেডিয়েটস ডাউন দ্য ফোরআর্ম। পেশেন্ট হচ্ছে গলফার এবং তার পেইন গলফ খেলার পরে বাড়ে। সো এটা তো বলেই দিল, গলফারে যদি পেইন হয় তাহলে তো এটা আসলে মিডিয়াল এপিকন্ডাইলাইটিস। সো এক্সামিনেশন আমরা দেখছি লোকালাইজড টেন্ডারনেস ওভার দ্য মিডিয়াল এপিকন্ডাইল। সো এটা তো মিডিয়াল এপিকন্ডাইলাইটিস, এখানে তো আসলে বলেই দিছে, গলফ বলে আসলে এটা ইন্ডিকেট করে দিল। তাহলে বলা হচ্ছে যে এখন এই পেশেন্টের কোন ধরনের মুভমেন্টে তার পেইনটা বাড়বে। সো মিডিয়াল এপিকন্ডাইলাইটিস, ল্যাটারাল এপিকন্ডাইলাইটিস, এখানে আমাদের যে কোশ্চেনগুলো আসে নর্মালি প্রশ্ন আসে ক্লিনিক্যাল ডায়াগনোসিস রিলেটেড, অথবা কোন ধরনের মুভমেন্টে তার প্রবলেম হবে বা কোন ধরনের মুভমেন্ট করলে তার ব্যথা বাড়বে, এই ধরনের কোশ্চেনই সাধারণত আসে। তাহলে ইন কেস অফ মিডিয়াল এপিকন্ডাইলাইটিস আমরা আসলে যেটা দেখি যে পেশেন্টের যদি আমরা এখানে দেখি যে ফ্লেকশন হয়, রিস্ট ফ্লেকশন হয় বা প্রোনেশন হয়, সেখানে তার ব্যথাটা বাড়ে। সো রেজিস্ট্যান্ট রিস্ট ফ্লেকশন অ্যান্ড প্রোনেশন, এই দুইটা জায়গাতেই আমরা আসলে দেখব যে তার আসলে ব্যথাটা বেড়ে যাচ্ছে। সো বেসিক্যালি আলনার নার্ভ ইনভলভড যেই সকল কাজে, যে সকল মোটর মুভমেন্টে, সেইখানেই আমরা আসলে পেইনটা বেশি হতে দেখব। সো এই যে আমাদের রিস্ট ফ্লেকশন, প্রোনেশন, এই কাজগুলো করতে গেলে আলনার নার্ভের আমাদের ইয়েটা লাগে। সো এখানে আমরা ব্যথাটা তখন বাড়তে দেখবো। সো আমি এখানে মিডিয়াল এপিকন্ডাইলের ফিচারগুলো একটু অ্যাড করছি, এটাকে গলফার এলবো আমরা বলি। সো এখানে দেখা যাচ্ছে মিডিয়াল এপিকন্ডাইলের এই জায়গাটাতে পেইন অ্যান্ড টেন্ডারনেস থাকবে, এবং যদি রিস্ট ফ্লেকশন হয় বা প্রোনেশন হয় সেখানে পেইনটা অ্যাগ্রাভেটেড হয়। এর পাশাপাশি আলনার নার্ভ প্যাথোলজি থাকার কারণে আলনার নার্ভের ওখানে যে সেন্সরি আমাদের ইনারভেশনটা আছে সেই জায়গাটাতে একটা পেরিফেরাল নিউরোপ্যাথি লাইক প্রেজেন্টেশন আসতে পারে। সো ওখানে একটু টিংলিং নামনেসটা আমরা আসলে 4th and 5th এইখানে আসলে পাইতে পারি।
ঠিক আছে, তাহলে এটা গেল গলফার্স এলবো গেল। আচ্ছা, নেক্সট কোশ্চেনে আসি। একটা 21-year-old একজন ম্যান, সে জিপির কাছে গেছে। তার প্রবলেম হচ্ছে কয়েক মাস ধরে তার লো ব্যাক পেইন অ্যান্ড স্টিফনেস আছে। এখন একটা 21 বছর বয়সী একটা ম্যান, তার লো ব্যাক পেইন অ্যান্ড স্টিফনেস, তাহলে এখানে আসলে আর কোনো কথা বলারই কিছু নেই, এটা অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস শেষ। এখন কোনো ট্রমার হিস্ট্রি নাই, স্টিল গোজ ফর অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস। বলছে তার সিমটমস ওর্স আপন ওয়াকিং, ঘুম থেকে ওঠার পরে ব্যথাটা সবচেয়ে বেশি বাড়ে, আস্তে আস্তে ব্যথাটা কমে, স্টিল গোজ উইথ অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস। এবং এক্সারসাইজ করলে সে বেটার ফিল করে, অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস। অনেক লম্বা সময় ধরে বসে থাকলে অবস্থা খারাপ হয়, স্টিল অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস। এখন ট্রাভেল হিম অ্যাট নাইট, এবং এটার জন্য সে ব্যথা কমানোর জন্য সে একটু হাঁটাহাঁটি করলে তার ব্যথাটা কমে। সো দিস ইজ এ টিপিক্যাল কেস অফ অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস। এখানে মোটামুটি ক্লিনিক্যাল সিনারিও যা কিছু বলছে, এভরিথিং গোজ উইথ অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস। সো এখন এক্সামিনেশন আমরা ল্যাটারাল ফ্লেকশনটা রিডিউস পাচ্ছি, ফরওয়ার্ড ফ্লেকশনটা আমরাও রিডিউস পাচ্ছি, এক্সরে করতে চাইলাম। এখন বলা হচ্ছে এক্সরেতে আমি কোন ফাইন্ডিং সবচেয়ে কমনলি পাবো। তাহলে এখন বলছে এপিক্যাল লাং ফাইব্রোসিস, জয়েন্ট স্পেস ন্যারোয়িং, ব্যাম্বু স্পাইন, সাবকন্ড্রাল স্ক্লেরোসিস, সিন্ডেসমোফাইড। এখন ঘটনা হচ্ছে ইন কেস অফ অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস আমি এপিক্যাল লাং ফাইব্রোসিসও পাইতে পারি, ব্যাম্বু স্পাইনও পাইতে পারি, সিন্ডেসমোফাইডও পাইতে পারি। এগুলো সবই কম বেশি পাওয়া যায়। এখন কোনটা আগে পাবো, সো বা কোনটা সবচেয়ে বেশি কনসিস্টেন্ট কমন? তো ব্যাপার হচ্ছে বাম্বু স্পাইন একটু লেট, অনেক লেট প্রেজেন্টেশন, এপিক্যাল লাং ফাইব্রোসিস অনেক লেট প্রেজেন্টেশন, অনেক আগের দিকে হিসাব করলে সিন্ডেসমোফাইট আমরা আসলে পাই। সো আমি এখানে একটা এক্সরে ফাইন্ডিংসগুলো একটা লিখে দিচ্ছি। সো আমরা আসলে যদি একটা পেশেন্টের অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস থাকে, সো সেখানে আমরা কী করি? সো আমরা প্লে নেক্সট অফ স্যাক্রোআইলিয়াক জয়েন্ট, এটাই আসলে ইনিশিয়ালি করা হয়। সো রেডিওগ্রাফিতে একদম আর্লি স্টেজে নর্মাল থাকতে পারে বা লেটার কিছু চেঞ্জেস আসে। এখন যদি একদম সব কিছু নর্মাল আসে, তখন আমরা এমআরআই করব। বাট ফাইন্ডিংস থাকলে কী ফাইন্ডিংস থাকতে পারে? তাহলে স্যাক্রোআইলাইটিসের ফাইন্ডিংস আসবে, সাবকন্ড্রাল ইরোশন বা সাবকন্ড্রাল স্ক্লেরোসিস, স্কোয়ারিং অফ দ্য লাম্বার ভার্টিব্রা, ব্যাম্বো স্পাইন যেটা অনেক লেট, সিন্ডেসমোফাইট, এবং এটা সবচেয়ে কমন। আর একটা এপিক্যাল ফাইব্রোসিস চেস্ট এক্সরেতে আমরা পাবো, বাট এটাও আসলে একটু লেট স্টেজ আসে। সো এই যে ছবি যেটা দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের সিন্ডেসমোফাইট, এটা হলো আমাদের সিন্ডেসমোফাইট। সো আসলে ব্যাপার হচ্ছে যে এক্সরে ফাইন্ডিংস হিসেবে সিন্ডেসমোফাইট এটাই আসলে সবচেয়ে কমন। এইগুলো আসতে একটু সময় লাগবে, এটা তো অনেক লেটে আসে। সো সিন্ডেসমোফাইট ইজ দ্য ভেরি কমন। ব্যাপার হচ্ছে এই পার্টিকুলার ইনফরমেশন বেসড কোশ্চেন MRCP পার্ট 1 পরীক্ষাতে অসংখ্যবার পরীক্ষায় আসছে, অসংখ্যবার, যে সিন্ডেসমোফাইট এখানে সবচেয়ে কমনলি অ্যাসোসিয়েটেড ফাইন্ডিং। সো অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিসে এক্সরে ফাইন্ডিংস কী এটা আমাদেরকে জানতে হবে, এবং কোনটা সবচেয়ে কমন সেটা আমাদেরকে জানতে হবে। এখান থেকে ফ্রিকোয়েন্ট টাইমস আমরা কোশ্চেন আসতে দেখছি। তো এটা আমাদের লাস্ট কোশ্চেন এই সেশনে। সেখানে বলা হচ্ছে একটা 59-year-old একজন ম্যান, তার গাউট আছে, swollen and painful first metatarsophalangeal joint. কারেন্টলি সে অ্যালোপুরিনল পায় 400 মিলিগ্রাম অ্যাজ গাউট প্রোফাইল্যাক্সিস। তাহলে সে গাউট প্রোফাইল্যাক্সিসের জন্য অলরেডি অ্যালোপুরিনল পাচ্ছে। এখন কোশ্চেন হচ্ছে তার তো এখন একটা গাউট হয়ে গেছে, সে অ্যালোপুরিনল থেরাপি কী করবো? এটা আসলে খুবই ট্রিকি একটা কোশ্চেন। ব্যাপারটা হচ্ছে গাউটের ম্যানেজমেন্ট যদি আমরা দেখি যে একটা পেশেন্টের অ্যাকিউট গাউট হয়েছে, সো অ্যাকিউট গাউটে আমরা ম্যানেজমেন্ট কী করি? আমরা পেইন কমানোর জন্য NSAID দিই, হ্যাঁ, ইনফ্লামেশন কমানোর জন্য কোলকাইচিন দিই, রাইট? হ্যাঁ, কোলকাইচিন দিচ্ছি, NSAID দিচ্ছি, বেসিক ম্যানেজমেন্টের আমরা এগুলো হিসাব করি। কথা হচ্ছে যদি একটা ফার্স্ট অ্যাটাক হয়, ফার্স্ট অ্যাটাকের নিয়ম হচ্ছে অ্যারোপুনিনলটা একটু ওয়েট করতে হয়। ফর এ ফিউ উইকস আমরা একটু ওয়েট করি, যখন ইনফ্লামেশন একদম সাবসাইডেড হয়ে যায় তখন আমরা অ্যালোপুরিনল দিই। বিকজ আমি যদি একটা অ্যাকিউট গাউট অ্যাটাক যদি হয় ফার্স্ট টাইম, এবং তখন যদি অ্যালোপুরিনল দিই, পেশেন্টের অবস্থা আসলে আরও খারাপ হয়ে যাবে। সো এই জন্য একটা পার্সন আগে কোনো দিন অ্যালোপুরিনল পায় নাই, হঠাৎ করে একটা গাউট অ্যাটাক হয়েছে, তাকে ইনিশিয়ালি NSAID, কোলকাইচিন এগুলোই আমরা দিই, এবং মোটামুটি কয়েক সপ্তাহ পরে সব ইনফ্লামেশন সাবসাইডেড হলে একটু বেটার আউটকাম আসলে তখন আমরা সেকেন্ডারি প্রোফাইল্যাক্সিস হিসেবে অ্যালোপুরিনল দিই। এটা হচ্ছে নর্মাল হিসাব। এখন এই পেশেন্টের কথা হচ্ছে সে আগে থেকেই অ্যালোপুরিনল পাইতো, আগে থেকেই প্রাইমারি প্রোফাইল্যাক্সিসের জন্য অ্যালোপুরিনল পাইতো, বাট স্টিল তার একটা গাউট হয়ে গেছে। তাহলে এখন কি করব? সো এখানে যেটা ট্রিটমেন্ট প্রোটোকল সেটা হচ্ছে অ্যালোপুরিনল কন্টিনিউ হবে। সো ব্যাপারটা হচ্ছে যে আগে থেকে অ্যালোপুরিনল পাইতো সে অ্যালোপুরিনল কন্টিনিউ করবে, আর যে আগে কোনো দিন অ্যালোপুরিনল পায় নাই, অ্যাকিউট গাউট হলে কয়েক সপ্তাহ ওয়েট করবে,
তারপরে সে শুরু করবে। সো ব্যাপারটা হচ্ছে এটা, তার মানে আমাদের এখানে অঙ্কটা হচ্ছে এই যে একটা পেশেন্টের গাউট হয়েছে, আগে থেকে কোনো ড্রাগের হিস্ট্রি নাই, অ্যালোপুরিনলের কোনো হিস্ট্রি নেই। সে গাউট হলে ইনিশিয়ালি পেইন কমানোর জন্য এনএসআইড নিবে, কোলকাইচিন নিবে, কোলকাইচিন নিবে। আর কোলকাইচিন নেওয়ার পরে এরপরে কয়েক সপ্তাহ পরে, আফটার এ ফিউ উইকস, কয়েক সপ্তাহ 3-4 সপ্তাহ পরে তখন সে অ্যালোপুরিনল শুরু করবে। এটা হচ্ছে নর্মাল হিসাব। আর যদি এমন হয় আগে সে অ্যালোপুরিনল পাইতো, এরপরে তার একটা গাউট হয়েছে, তাহলে কথা হচ্ছে অ্যালোপুরিনল শুড বি কন্টিনিউড। দিস ইজ দ্য বেসিক থিওরি। তাহলে এখানে আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে কন্টিনিউ অ্যালোপুরিনল ইন কারেন্ট ডোজ। তো এটাই আসলে কারেক্ট। এখানে এগুলা বাদ বাকি এখানে যা বলছে এইগুলো আমরা করবো না, এখানে ট্রিটমেন্ট প্রোটোকল আসলে এটা। সো এই ছিল মোটামুটি আমাদের এই সেশনের আলোচনা। সবাই কষ্ট